আমরা এখন একটু পরবর্তী পেজে চলে আসবো। আমাদের ভাষা সম্পর্কিত আরো বেশ কয়েকটা প্রশ্ন আছে, বেশ কয়েকটা টপিক আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, এই চলিত রীতি এবং সাধু রীতির এইখানে আমাদের বেশ কয়েকটা কনফিউজিং প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর অ্যান্সার করা আমাদের জন্য একটু কষ্টের হয়ে যায়। আমরা এখন মূলত সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, এইখানে যে ছকটা দেওয়া হয়েছে, যদি এই ছকটার দিকে একটু খেয়াল করি আমরা, তাহলে কিন্তু আমরা এইখানে সাধুরীতি এবং চলিত রীতির ভিতরে সবথেকে কনফিউজিং প্রশ্নগুলোর অ্যান্সার এখান থেকে পেয়ে যাব। এখানে দেখো, আমাদের প্রথম যে এটা দেওয়া আছে, পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুগঠিত, এটা হচ্ছে কোথায়? আমাদের সাধুরীতিতে। কারণ দেখো, আমাদের চলিত রীতির কথা হচ্ছে কেমন, চলিত রীতিতে আমরা যে যে অঞ্চলে আছি সেইভাবে কথা বলি, যার যেভাবে মন চায় সেইভাবে কথা বলি, কোনো নিয়ম কারণে কিন্তু আমরা ধার ধারি না। কিন্তু চলিত ভাষায় যখন কথা বলতে হয়, যে নামিয়া আসিল, আমরা কিন্তু একটু আগে একটা উদাহরণ দেখলাম, নামিয়া আসিল, এই যে আমাদের ক্রিয়া রূপ, আমাদের যে ক্রিয়া এবং সর্বনাম আছে যেগুলো, সেগুলোকে আমার কি করতে হয়? টানিয়া বলতে হয় বা বড় করে বলতে হয়, ঠিক আছে? তো সেটা আমাদের সাধু রূপের ভিতরে পড়ে। এই কারণে আমাদের আছে কি, সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট পদবিন্যাস থাকে আছে সাধু ভাষায়। আর চলিত ভাষায় আমার কি থাকে না, চলিত ভাষা হচ্ছে পরিবর্তনশীল, এরকম কোনো নিয়ম থাকে না। তারপর দেখো, আমাদের এই যে সাধু ভাষা, সাধু ভাষা হচ্ছে গুরু গাম্ভীর এবং আভিজাত্যের পরিচয় বহন করে। অর্থাৎ প্রাচীন যুগে মানুষ যখন কথা বলতো, তখন প্রাচীন যুগে শিক্ষিত মানুষ যখন কথা বলতো, তখন এই সাধু ভাষা ব্যবহার করতো। কারণ তারা বোঝানোর চেষ্টা করতো যে তারা শিক্ষিত, ঠিক আছে? তাদের ভাষা গুলো বুঝতেও কষ্ট হইতো, ডিকশনারি লাগতো বলতে গেলে ভাষাগুলোর মানে খুঁজতে। এখন যদি সাধু ভাষায় কথা বলে, সেই ভাষাগুলো একটু কেমন বিদঘুটে টাইপের মনে হয়। মানে এইটা হচ্ছে আমাদের কি, গুরু গাম্ভীর এবং আভিজাত্যের পরিচয় বহন করতো। কিন্তু দেখো, আমাদের যে চলিত ভাষা, সেটা হচ্ছে সংক্ষিপ্ত, সহজবোধ এবং কৃত্রিমতা বর্জিত। এইখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে, চলিত ভাষা কেমন, কৃত্রিমতা বর্জিত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলিত ভাষা কেমন, কৃত্রিমতা বর্জিত। সহজবোধ্য ভাষা কোনটি, সাধু নাকি চলিত? আমাদের চলিত ভাষা হচ্ছে সহজবোধ্য ভাষা। সংক্ষিপ্ত ভাষা কোনটি, আমাদের সংক্ষিপ্ত ভাষা হচ্ছে আমাদের চলিত ভাষা। এইখান থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কনফিউজ হয়ে যেতে হয়, আমরা এখান থেকে কিন্তু অ্যান্সার গুলো করতে পারি না। তো এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। দেখো, মনে হতে পারে যে এই সব তো আমরা পারি, ছোট থাকতে পড়ে আসছি, কিন্তু তারপরও যখন তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তখন এই বিষয়গুলো সমস্যা হয়ে যাবে। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো, একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। কে কোন জেলায় আছো, কে কিসের জন্য দেখছো, জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি গুচ্ছের জন্য নাকি চাকরির জন্য, সেটাও একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। ওকে, আমরা পরবর্তীতে দেখি। দেখো, পরবর্তীতে আমাদের দেখো তৎসম, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। তৎসম শব্দ হচ্ছে আমাদের সাধু রীতি, আর তদ্ভব হচ্ছে আমাদের চলিত রীতি। তৎসম এবং তদ্ভব এই দুইটা কিন্তু আমাদের গুলা যায়। তৎসম এটা হচ্ছে সংস্কৃতের সমান, যেটা তৎসম হচ্ছে টোটাল সরাসরি যে সংস্কৃত শব্দ, সেটা হচ্ছে আমাদের তৎসম শব্দ। আর সংস্কৃত শব্দটার কিছুটা পরিবর্তন হয়ে বাংলা ভাষায় যেটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমাদের তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ হচ্ছে আমাদের চলিত শব্দ। আর তৎসম শব্দ যেটা, সেটা হচ্ছে আমাদের সাধু ভাষার শব্দ। এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে আসে, এই কারণে এটা কিন্তু আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। দেখো, সাধু ভাষা শুধুমাত্র আমাদের লৌকিক রূপ আছে, অর্থাৎ লিখিত রূপ আছে। সাধু ভাষা শুধুমাত্র কি রূপ আছে, লিখিত রূপ আছে। কিন্তু দেখো, চলিত ভাষার কিন্তু আমাদের দুইটা রূপই আছে, লৌকিক রূপ আছে, মৌখিক রূপও আছে। তার মানে আমাদের চলিত ভাষায় কিন্তু দুইটা রূপই আছে। এবং এবং ছোট থাকতে আমরা সব থেকে বেশি যে প্রশ্নটার সম্মুখীন হইতাম, নাটকের বা নাটকের সংলাপ, বক্তৃতা এবং আলাপ আলোচনার জন্য কোন ভাষা উপযোগী, এই প্রশ্নটার সম্মুখীন আমরা হইতাম। কোন ভাষা উপযোগী? আমাদের চলিত ভাষা উপযোগী, কিন্তু সাধু ভাষা উপযোগী না। তার মানে নাটকের সংলাপ, বক্তৃতা, আলাপ আলোচনার অনুপযোগী ভাষা হচ্ছে কোনটি? সাধু ভাষা। কেউ কিন্তু বক্তৃতা সাধু ভাষায় দিলে কিন্তু আসলে তার বক্তৃতার যে ধারা আছে, সেই ধারা কিন্তু নষ্ট হয়ে যাবে। সে কিন্তু তার মনের ভাব সম্পূর্ণ তার মতো করে প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? এই কারণে কিন্তু দেখবা, সব বক্তৃতা কিন্তু আমাদের সাধু ভাষায় না, চলিত ভাষায় দেওয়া হয়, ঠিক আছে? এখানে দেখো, নাটকের সংলাপ, বক্তৃতা এবং আলাপ আলোচনায় উপযোগী ভাষা হচ্ছে কোনটি? আমার চলিত ভাষা। এটা কিন্তু আমরা ছোট থাকতে অনেক সম্মুখীন হয়েছি এটার। এবং দেখো, আমরা সব থেকে ইম্পর্টেন্ট যেটা আছে, সেটার ভিতরে চলে আসলাম। এখানে খেয়াল করে দেখো, আমাদের ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় কোন জায়গায়? আমাদের সাধু রীতিতে। ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় কোন জায়গায়? আমাদের সাধু রীতিতে। এই টপিকটা একটু পুরো দেখো। সর্বনাম এবং ক্রিয়া পদ বিশেষণ গঠন পদ্ধতি মেনে চলে সাধু ভাষা রীতি, ঠিক আছে? ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয়, আর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় আমাদের চলিত ভাষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং এখানে আমরা যদি টপিকটা পুরো পড়ি, সর্বনাম এবং ক্রিয়া পদের পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে কোন ভাষায়? আমাদের এই যে দেখো, চলিত ভাষায়, ঠিক আছে? ক্রিয়া, সর্বনাম এবং অনুসর্গ সংক্ষিপ্ত রূপ। এইখান থেকে আমাদের প্রশ্নগুলো কেমন হয়, সেই প্রশ্নের প্যাটার্নটা একটু দেখি আমরা। এখানে 1 নাম্বার যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নের দিকে খেয়াল করে দেখো। বলা হয়েছে, বাংলা ভাষা কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী? দেখো, বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, অর্থাৎ কোনটা নিয়ম কানুন মেনে চলে? আমরা সবাই জানি সাধুর ভাষা,
তাহলে সাধু ভাষা আমাদের নিয়ে ব্যাকরণ নিয়ম মেনে চলে, তাহলে আমাদের এক দাগ শেষ। আমরা 2 দাগে চলে আসি। দেখো 2 দাগের প্রশ্ন আমাদের কেমন হয়? 2 দাগে বলা হয়েছে কোন ভাষা রীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুগঠিত, এটাও আমরা সবাই জানি সাধু ভাষা, ঘ দাগ। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করি, বাংলার ভাষার কোন রীতি পরিবর্তনশীল? দেখো পরিবর্তনশীল কোনটা? পরিবর্তনশীল হচ্ছে আমাদের চলিত ভাষা, হচ্ছে আমাদের কি পরিবর্তনশীল, কারণ সাধু ভাষা তো নিয়ম মেনে চলে, তারা পরিবর্তন হইতে পারবে না। 4 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করো, 4 নম্বরের প্রশ্ন বলা হয়েছে চলিত ভাষার এইখানে দেখো 4 নম্বরে বলা আছে চলিত ভাষার রীতি ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? এখানে দেখো চলিত ভাষা হচ্ছে আমাদের পরিবর্তনশীল, এটা আমরা জানি পরিবর্তনশীল। এইখানে যে অপশনগুলো আছে অপশনগুলো একটু টেস্ট করে দেখি আমরা, এটা পরিবর্তনশীল। এটা হবে দেখো আভিজাত্যের অধিকারী, এটা হচ্ছে আমাদের সংস্কৃত সাধু ভাষার শব্দ। অপরিবর্তনীয়, এটা আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য। আর দেখো গুরুগম্ভীর, এটাও আমাদের গুরুগম্ভীর, এটাও আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য, তার মানে এটাও আমাদের হচ্ছে না। ওকে, আমরা 5 নম্বরের দিকে খেয়াল করি। 5 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলা ভাষায় চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? চলিত রীতির বৈশিষ্ট্য কোনটি? দেখো আভিজাত্য না, এটা আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য। পদবিন্যাস সুনিয়ন্ত্রিত না, এটাও আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য। কাঠামো অপরিবর্তনশীল, এটাও সাধু ভাষার বৈশিষ্ট্য, মানে কৃত্রিমতা বর্জিত। এটা কিন্তু তোমাদের আমি যখন পড়াই তখনই বলছিলাম যে আমাদের কৃত্রিমতা বর্জিত, তারপরে সহজ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের বলছিলাম যে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কৃত্রিমতা বর্জিত হচ্ছে আমাদের সাধু ভাষার বৈশিষ্ট্য, মানে চলিত ভাষার বৈশিষ্ট্য। ওকে, তারপর 6 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করি যে ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত? কৃত্রিমতা বর্জিত আমাদের চলিত রীতি। তারপর দেখো তৎসম শব্দ, তৎসম অর্থাৎ সংস্কৃতের সমান হচ্ছে আমাদের সাধু রীতি, ঠিক আছে, এটাও কিন্তু আমরা বলছিলাম। দেখো 7 নম্বরে যেটা আছে আমাদের তৎসম শব্দ হচ্ছে কোন ভাষা, কোনটার? আমাদের সাধু রীতিতে, ঠিক আছে। ওকে, দেখো আমরা পরবর্তীতে চলে আসবো, আমাদের পরবর্তীতে আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো একটু দেখবো। এখানে দেখো আমাদের আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করো। 8 নম্বরের প্রশ্ন দেখো ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বল, তদ্ভব চলিত রীতি। তারপর দেখো 9 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করো, বাংলা সাধু ভাষা বলতে বোঝায় সাধু পুরুষদের ব্যবহৃত ভাষা, তৎসম শব্দের ভাষা, তৎসম শব্দের ভাষা হচ্ছে আমাদের সাধু ভাষা বলা হয়, আমরা একটু আগে দেখছি। তারপর দেখো সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য বেশি থাকে আমাদের এখানে। দেখো এটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে আসতেছে। এবং চলিত ভাষা এবং সাধু ভাষায় কোন ভাষা ব্যবহার করে, এই দুইটা কিন্তু আমাদের খুব বেশি পরিমাণে আসবে, যে সাধু ভাষায় তৎসম আর চলিত ভাষায় তদ্ভব। দেখো পরবর্তীতে আমরা 10 নম্বর প্রশ্ন খেয়াল করি, 10 নম্বর তো দেখলাম আমরা। 11 নম্বর দেখো সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে লাগেন গুরু গম্ভীর, ঠিক আছে। তারপর দেখো আমরা পরবর্তী প্রশ্নের দিকে খেয়াল করি, কোন ভাষা সাহিত্যের গাম্ভীর্য এবং আভিজাত্য প্রকাশ করে? সাধু ভাষা। তারপরে সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? কবিতায়, তারপরে গানের গল্পের, নাটকের সংলাপে অনুপযোগী। তারপর দেখি আমরা 14 নম্বরে যেটা আছে, 14 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করো। 14 নম্বরের প্রশ্নে বলা হয়েছে নাটকের সংলাপের উপযোগী ভাষা কোনটি? চলিত ভাষা। 15 নম্বর প্রশ্ন থেকে খেয়াল করো। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ট্য কোনটি? বিশেষ্য এবং সর্বনাম, এক বিশেষ গঠন মেনে চলে, না এটা হবে না। বিশেষ্য এবং ক্রিয়াপদ, এটাও হবে না। সর্বনাম এবং ক্রিয়াপদ যেটা আছে এটা আমাদের অ্যান্সার হবে। আমরা কিন্তু এটা একটু আগে দেখে আসছি, মানে গদাগ অ্যান্সার হবে সর্বনাম এবং ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। ওকে, তারপর 16 নম্বর প্রশ্ন দিকে আমরা একটু খেয়াল করি। দেখো 16 নম্বর প্রশ্ন বলেছে সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদ যুগলের পরিবর্তন করতে হবে? এইটা আমরা গদাগেই দেখে আসলাম, আমাদের সর্বনাম এবং ক্রিয়াপদ এই দুইটাকে আমাকে সংক্ষিপ্ত করতে হবে। তবে সর্বনাম এবং ক্রিয়াপদ হচ্ছে আমাদের খদাগে আছে। ওকে, তারপরে আমরা দেখো পরবর্তীতে আরো দু একটা প্রশ্ন দেখবো আমরা। এখানে দেখো 17 নম্বরের প্রশ্ন, 18 নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নেবা। আমরা পরবর্তীতে চলে আসি আমাদের ভিন্ন যে টপিক গুলো আছে সেই টপিক গুলোতে আমরা চলে আসি। এখানে দেখো আমাদের আরো কয়েকটা প্রশ্ন আছে। এখানে আমাদের একটা প্রশ্ন আছে সাধু এবং চলিত রীতির অভিন্ন রূপ কোনটি? সাধু এবং চলিত রীতির, এখানে দেখো সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটি? অব্যয়, এটা আমাদের অভিন্ন রূপে ব্যবহার করা হয় সাধু এবং চলিত রীতিতে। কারণ দেখো সর্বনাম এবং ক্রিয়া এই দুইটা আমাদের কি হবে? আমাদের চেঞ্জ হয়ে যাবে। দেখো অব্যয়টা হবে আমাদের সম্বোধন পদটা হচ্ছে আমাদের, এখানে আমাদের অ্যান্সারটা হবে সম্বোধন পদ, এখানে কদাগ না, এখানে অ্যান্সারটা হবে আমাদের সম্বোধন পদ, কারণ অব্যয়টাও আমাদের কিন্তু আছে, ঠিক আছে। অব্যয়টাও আমাদের সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয় চলিত ভাষায়, আর সাধু ভাষায় দীর্ঘ রূপে ব্যবহার করা হয়। দেখো আমরা এখানে একটু খেয়াল করো, এই প্রশ্নগুলোর দিকে খেয়াল করো। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘতম রূপ হয় না? কোন রূপটি হয় না? আমাদের এই যে বিশেষ্যর কিন্তু দীর্ঘতম রূপ হয় না। সর্বনাম, ক্রিয়া এবং অব্যয় এই তিনটা দীর্ঘতম রূপ হয়, যদিও এখানে আমাদের অ্যান্সার দেওয়া আছে গ, এটা কিন্তু আমাদের ভুল অ্যান্সার দেওয়া, ঠিক আছে। তারপর দেখো আমাদের 21 নম্বরের যে প্রশ্নটা আছে, 21 নম্বরের প্রশ্ন থেকে একটু খেয়াল করো। 21 নম্বরের প্রশ্ন বলা হয়েছে চলিত ভাষায় নিম্নের কোন রূপটি সংক্ষিপ্ত হয়? চলিত ভাষায় কোনটি সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়? আমাদের দেখো এই যে অব্যয় যেটা আছে গদাগ, আমাদের গদাগটা অ্যান্সার হবে, যদি এখানে আমাদের দেওয়া আছে কদাগ, ঠিক আছে। ওকে, তারপর দেখো আমাদের 22 নম্বরের যে প্রশ্নটা আছে, 22 নম্বরের প্রশ্ন বলা হয়েছে নিচের, আমি একটু মার্ক করি,
দেখো 22 নম্বরের প্রশ্ন বলেছে নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রয়োজনীয়? চলিত ভাষার ক্ষেত্রে প্রয়োজন হয় দেখো তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি চলিত ভাষায় না। তদ্ভব তৎসম অর্ধ তৎসম এটা হবে না। সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না, পূর্ণরূপ ব্যবহার করা হয় না সর্বনামের। এটা হইতে পারে, দেখো আরো কি হইতে পারে, দেখো চলিত ভাষা কৃত্রিম এবং অপরিবর্তনীয়, এটা আমাদের ব্যবহার এটা না। তারপর দেখো নাটকের সংলাপ এবং বক্তৃতার জন্য জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের বলছে প্রশ্নটা হচ্ছে নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রয়োজন হয়? নাটকের সংলাপ এবং বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমাদের হবে। তারপর দেখো কথা কৃত্রিম চলিত ভাষা কৃত্রিম এবং অপরিবর্তনীয়, এটা আমাদের ভুল, কারণ এটা আমাদের কি পরিবর্তনশীল, এই ভাষাটা কি পরিবর্তনশীল, তার মানে গদা ক্যান্সার হবে না। সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না, এটাও ঠিক আছে। তদ্ভব এবং অর্ধ তৎসম শব্দ ব্যবহার করা হয়। ওকে, তারপর দেখো আমরা 23 নম্বরের যে প্রশ্ন আছে, 23 নম্বরের প্রশ্ন থেকে খেয়াল করি কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়। এখানে দেখো চলিত ভাষার বৈশিষ্ট্য নয় হচ্ছে কোনটা, ক্রিয়াপদের সংকুচিত রূপ ব্যবহার করা হয়। চলিত ভাষার সংকুচিত রূপ ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা ব্যবহার করা হয়। তদ্ভব অর্ধ তৎসম বিদেশি শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি, ঠিক আছে, এটাও তৎসম বা সংস্কৃত শব্দের প্রয়োগ বেশি। তৎসমটা হচ্ছে আমাদের সাধু ভাষার ভিতরে ব্যবহার করা হয়, ঠিক আছে।